আজকের গল্প শিশির বিশ্বাসের লেখা নীলকুঠির সাহেব ভূত। গ্রামের নাম পাইকডাঙ্গা। নামের পেছনে কাহিনী আছে। ইংরেজ আমলের আগে বাংলায় পাইক বলতে বোঝাতো বিশেষ এক পদাতিক বাহিনীকে। এক হাতে মস্ত বেতের ঢাল, অন্য হাতে সরকি নয়তো রামদা নিয়ে খালি পায়ে রেড়ে করে তারা ঝাঁপিয়ে পড়ত শত্রুর উপর। বড় বড় রণপা চেপে মাঠ ঘাট ভেঙে দ্রুত পৌঁছে যেত রণক্ষেত্রে। অথচ এরা লড়াই করত নিতান্তই খালি পায়ে। তবু জল কাদার দেশ বাংলায় এ ব্যাপারে জুড়ি ছিল না তাদের। খাস মোগল বাহিনীও রীতিমতো সমীহ করত এদের। পাইকদের অনেকে বন্দুক চালাতেও পারত। বাংলার 12 ভূঁইয়াদের শক্তির প্রধান উৎস ছিল এই পাইক বাহিনী। পাইকডাঙ্গা গ্রামে প্রাচীন মানুষ যারা, তাদের কাছে শোনা যায় একসময় তাদের পূর্বপুরুষ নাকি প্রতাপাদিত্যের পাইক বাহিনীতে কাজ করত। তারপর প্রতাপাদিত্যের পতনের পর তাদের কয়েকজন এসে ঠাঁই নেয় এই পাইকডাঙ্গায়। সেই থেকেই এই গ্রামের এরকম নাম। যে মানুষটি তাদের এই গ্রামে নিয়ে এসেছিলেন সেই হারাইঢালি ছিলেন প্রতাপাদিত্যের এক পাইক দলের সর্দার। দুহাতে লম্বা মোটা বাঁশের লাঠি নিয়ে তিনি নাকি 50 জনের সঙ্গে একাই টক্কর দিতে পারতেন। সরকি ছুঁড়ে দিতে পারতেন 100 হাত দূরের প্রতিপক্ষকে। স্বয়ং প্রতাপাদিত্য খাতির করতেন তাকে। ক্রমে চাষবাস বা অন্য কাজে ভিড়ে পড়লেও পাইকডাঙ্গার মানুষের তাই খানিকটা প্রচ্ছন্ন গর্ব ছিল। এই সময়েই ঘটল সেই ব্যাপারটা, তবে পাইকডাঙ্গায় নয়, পাশে হাজিপুর গ্রামে। তখন ইংরেজ আমল। হঠাৎ কোম্পানির ফরমান নিয়ে হাজিপুরে এসে জাঁকিয়ে বসল 2 নীলকর সাহেব, বড় সাহেব ওয়াটসন আর তার সহকারী জন। সে সময় দেশ ছেড়ে যেসব ইংরেজ এদেশে আসতো তাদের বেশিরভাগেরই মূল উদ্দেশ্য ছিল অতি অল্প সময়ে 2 পয়সা কামিয়ে দেশে পাড়ি দেওয়া। ওয়াটসন এদেশে এসেছিল কোম্পানির একটা ছোটোখাটো চাকরি নিয়ে। বছর কয়েক সেই কাজ করার পর তার বোধোদয় হয় কোম্পানির কাজে মাইনে কম, তার চাইতে নীল চাষে লাভ বেশি, অথচ পেটে বিদ্যের তেমন দরকারও হয় না। এর মধ্যে এক জুৎসই সঙ্গী জুটল তার। ছোকরার নাম জন। অতি অল্প বয়সে বকে যাওয়া জনের বাড়ি ম্যানচেস্টারে। এক মারদাঙ্গায় জড়িয়ে জেল খেটেছে কিছুকাল, তারপর জেল থেকে খালাস পেয়ে পাড়ি জমিয়েছে এই দেশে। ছোকরার সঙ্গে ওয়াটসনের আলাপ কলকাতায়। দুজনের মিল হতে এরপর দেরি হয়নি। করিতকর্মা ওয়াটসন অনেক খোঁজ খবর নিয়েই নীলকুঠি খুলেছিল হাজিপুরে। গ্রামে বা আশেপাশের বেশিরভাগই চাষাভুষো শ্রেণীর মানুষ। এদেশে কাজ করতে এসে ওয়াটসন বুঝেছিল এই গরিব মানুষগুলোর উপর জুলুম করা খুবই সহজ। হাজিপুরে নীলকুঠি খুলেই সাহেব ঢেড়া পেটালো। মহামান্য কোম্পানির হুকুম, বিঘে পিছু 6 কাঠা জমিতে নীল চাষ করতেই হবে সবাইকে। সে নীল কিনে নেবেন সাহেবরাই। চাষের আগে সেই চাষ বাবদ অগ্রিম টাকা দেওয়া হবে, অর্থাৎ দাদন। নীল চাষ এদিকে নূতন, ব্যাপারটা আগে থেকে কেউই জানত না। গোড়ায় তাই কেউ সন্দেহ করেনি, কিন্তু বছর ঘুরতেই বুঝতে আর বাকি রইল না যে নামেই দাদন, তাতে চাষের খরচও ওঠে না। মাথার ঘাম পায়ে ফেলাই সার। তার উপর নীল বিক্রির সময় যে দাম ধরা হয় তাতে দাদনের টাকা কেটে হাতে টাকা করি জোটেই না। প্রতিবাদ করলেই 20 ঘা শ্যামচাঁদ, অর্থাৎ চাবুকের বাড়ি, নয়তো সাহেবের বুট জুতোর লাথি। এদেশে গোলামি করার লোকের তো অভাব ছিল না। ততদিনে ওয়াটসন সাহেবের নীলকুঠিতে নানা কাজে সামিল হয়ে গেছে বেশ কিছু লোক। তাদের আবার কেউ কেউ সাহেবের থেকেও তেজিয়াল।
সাহেব ধরে আনতে বললে তারা বেঁধে আনে। 20 ঘা শ্যামচাঁদের হুকুম হলে লাগিয়ে দেয় 40 ঘা। সেজন্য গ্রাম জুড়ে শুরু হয়ে যায় হাহাকার। হাজিপুর পাইকডাঙ্গার মতো নয়, অনেক বড় আর বর্ধিষ্ণু গ্রাম। খোদ জমিদারও বাস করেন সেই গ্রামে। উপায় না দেখে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি কিছু একটা বিহিতের জন্য একদিন হাজির হয় জমিদার বাড়ি। জমিদার হরপ্রসাদ চৌধুরী দাপুটে জমিদার। তার হুকুমে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু খাস বিলেতের সাহেবদের কাছে তিনি একবারেই কেঁচো, সেটা সাধারণ জনগণ বুঝতে পারেনি। তাই মিথ্যে আশ্বাস দিয়ে তাদের বিদায় করলেও কার্যক্ষেত্রে কিছুই করলেন না তিনি। বরং খবরটা কানে গেলে সাহেবরা গোসা না করে, তাই সেই মুহূর্তেই সে নায়েবকে নীলকুঠি পাঠায় সাহেবদের নেমন্তন্ন করার জন্য। ব্যাপার বুঝতে হাজিপুরের প্রজাদের সময় লাগেনি। জমিদারের কাছে গিয়ে বিহিত তো কিছুই হলো না, বরং বিপদ বাড়ল। দিন কয়েকের মধ্যেই নীলকুঠির 2 সাহেবের কাছে পৌঁছে গিয়েছিল সেই খবরটা। ফল মিলল হাতে হাতে। একদিন নীলকুঠির দেওয়ান পেওয়াদা নিয়ে সারা গ্রামে ঢেড়া পিটিয়ে দিয়ে গেল, 6 নয়, এ বছর থেকে বিঘে প্রতি পুরো 10 কাঠা জমিতে নীল চাষ করতে হবে, সাহেবের হুকুম। আগেই বলা হয়েছিল যে হাজিপুর বর্ধিষ্ণু গ্রাম, অনেক শিক্ষিত মানুষও বাস করে। তবু প্রতিকারের কোনো উপায় কারো মাথায় এলো না। মান সম্মান নিয়ে প্রাণ বাঁচাতে অনেকেই যখন গ্রাম ছাড়ার কথা ভাবতে শুরু করেছে, তখন হঠাৎ ঘটল সেই ঘটনাটা। হাজিপুরে কুঠি বানালেও ওয়াটসন সাহেব শুধু একটা গ্রাম নিয়ে পড়ে থাকতে আসেনি। ওই সময় একদিন সাহেব দেওয়ান হরনাথ রায়কে ডেকে পাঠিয়ে পাশে খেলাতপুর আর পাইকডাঙ্গা গ্রামেও দাদুন ধরতে হুকুম করল। হাজিপুরের হাটে হরনাথ রায় খুচকাচ দালালির কাজ করত আগে, কায়ক্লেশে দিন যেত। এখন সে নীলকুঠির দেওয়ান, তাই তার সময় পাল্টে গেছে। সাহেবের ফরমান শুনে খানিক ইতস্তত করে সে, বলে, হুজুর, ওই পাইকডাঙ্গা গ্রামটাকে বাদ রাখলেই ভালো। সাহেব বিরক্ত হয়ে বলে, হোয়াট? দেওয়ান হরনাথ রায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই সাহেবের হুঙ্কার শুনে খানিকটা পিছিয়ে যায় দেওয়ান। কোনো মতে স্যালাম ঠুকে সে সেখান থেকে পালিয়ে বাঁচে। নীলকুঠি চালাতে হলে অনেক দিকে নজর রাখতে হয়। ওয়াটসন সাহেবেরও অবস্থার কোনো খামতি ছিল না। এর দিন কয়েক পরেই যে খবর কানে এলো তাতে তার কপালে ভাঁজ পড়ল। কুঠিতে দেওয়ানকে তক্ষুনি ডেকে পাঠানো হলো। সে বলল, এসব কি শুনছি দেওয়ান? পাইকডাঙ্গার আয়ত নাকি গোল পাকাচ্ছে। দেওয়ান বলে, গোল বলতে এমন কিছু নয়। পাইকডাঙ্গার চাষির দল নীলের দাদন নিতে আপত্তি করেনি কেউ, খুশি মনেই টাকা গুনে নিয়েছে। কিন্তু ব্যাপার হলো, কেউ এখনও কুঠি থেকে বীজ নিতে আসেনি। চাষ শুরু করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না, বরং গ্রামের লাঠি খেলার আখড়ায় হঠাৎ যেন একটু অতিরিক্ত উৎসাহ। ছেলে ছোকরাদের সঙ্গে কাজের ফাঁকে আখড়ায় দেখা যাচ্ছে বড়দেরও। কসরত হচ্ছে সরকি আর রামদা নিয়ে। খবরটা হরনাথের কানেও পৌঁছায়। হাত কচলে বলে, হুজুর, ওই জন্যই পাইকডাঙ্গার দাদন ধরাতে মানা করেছিলাম। আসলে ওটা ডাকাতের গা। ওয়াটসন সাহেব কথাটা শুনে হুঙ্কার দিয়ে বলল, দেন দে শুড বি প্রেজেন্ট, সবকো জেল মে বন্ধ কর লো। হরনাথ বলে, সেটাই ভালো হুজুর। কিন্তু ভরসা পেল না। 2-4 জনকে জেলে পুরে যে পাইকডাঙ্গার মানুষকে দমানো যাবে না, সেটা সে ভালোই জানত।
আর হলোও তাই। ওয়াটসন সাহেবের হুমকিতে নড়ে চড়ে উঠল সদরের পুলিশ দপ্তর। পাইকডাঙ্গায় ধরপাকড় হলো কিছু, চালান দেওয়া হলো ফাটকে। চতুর ওয়াটসন সাহেবও খানিকটা সাবধান হলো, তবু এক সন্ধেয় ব্যাপারটা ঘটেই গেল। ওয়াটসন সাহেবকে সেদিন সদরে যেতে হবে। বের হতে গিয়ে দেখল ঘোড়াটা অসুস্থ, তাই সে ঠিক করলো জনের ঘোড়া নিয়ে বের হবে। কিন্তু জন জানালো কাছে এক কসার জঙ্গলে আজ তার শুয়োর শিকারে যাওয়ার কথা, ব্যবস্থা হয়ে আছে। তার ঘোড়া আজ না নিলেই ভালো হয়। মাইল কয়েক দূরে নদীর ঘাট, সেখান থেকে নৌকো পাওয়া যায়। সাহেব তাই 4 বেয়ারার এক পালকি ব্যবস্থা করে সেই পথ ধরল। সঙ্গে চলল লাঠি সরকি, আর হাতে জবরদস্ত 2জন লাঠিয়াল পেয়াদা। নৌকায় যাওয়া নৌকায় আসা। সদরে কাজ ছেড়ে ফিরতে ওয়াটসন সাহেবের সন্ধে পার হয়ে রাত হয়ে গেল। জনকে বলে রেখেছিল বিকেলে ঘাটে ঘোড়া নিয়ে অপেক্ষা করতে, কিন্তু দেখা গেল সে আসেনি। এদিকে সকালের পালকি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাছেই কাহার পাড়া, কিন্তু সেখানেও কোনো পালকি পাওয়া গেল না। বায়না পেয়ে সবাই অন্য গ্রামে গেছে। অগত্যা সঙ্গী 2 পেয়াদা নিয়ে ওয়াটসন হাঁটা ধরল। পথ মানে মাঠের আল, তবে জ্যোৎস্না রাত, আকাশে ফুটফুটে চাঁদ, তাই অনেকটাই ভরসা পেল সাহেব। সামনে পেছনে অস্ত্র হাতে 2জন পেয়াদা, আর মাঝে ওয়াটসন সাহেব। অতিরিক্ত সতর্কতা হিসেবে কোমরে পিস্তল আছে। দ্রুত পা চালিয়ে সবাই তখন প্রায় নীলকুঠির কাছে এসে পড়েছে। সামনে নদীর এক মরা খাদ, বর্ষায় সামান্য জল হলেও সারা বছর শুকনো থাকে। পাশেই প্রাচীন এক শ্মশান, তারপর বড় একটা ফাঁকা মাঠ। লোকের মুখে সে মাঠের নাম এখন কুঠিবাড়ির মাঠ। সেই মাঠের শেষে নীলকুঠি। ওয়াটসন সাহেব 2 লাঠিয়াল পেয়াদা নিয়ে সবে সেই মরা নদীর খাত পার হয়েছে কি হয়নি, হঠাৎ খুব কাছেই তারস্বরে গোটা কয়েক কেউ ডেকে উঠল। শিয়ালের ডাক গ্রামের মানুষের কাছে অজানা নয়, তবু আচমকা সেই শব্দে সাহেবের 2 পেয়াদা মুহূর্তের জন্য যেন কেঁপে উঠল। জায়গাটার বিশেষ সুনাম নেই, ভূত প্রেতের আস্তানা। অজান্তেই মুখে রাম নাম বার করল পেয়াদা 2জন। তারপর সামলে উঠে সরকি বাগিয়ে হেঁকে উঠতে যাবে, তার আগেই অন্ধকারে মাথায় প্রচণ্ড আঘাতে তারা লুটিয়ে পড়ল। তারপর কিছুই আর তাদের মনে নেই। দিনভর শিকার শেষে খানাপিনার পর জন ঘুমিয়ে গেছে। সেই ঘুম ভাঙতে যখন ওয়াটসনের কথা মনে পড়ল, তখন সন্ধে পার হয়েছে। তাড়াতাড়ি তৈরি হয়ে বের হতে যাবে, পিছনের মাঠের দিক থেকে হঠাৎ গুলির শব্দ ভেসে এলো। ওয়াটসন সাহেবের পিস্তলের আওয়াজ চিনতে ভুল হলো না তার। লোকজন নিয়ে তক্ষুনি সে ছুটল মাঠের দিকে। হাতে গোটা কয়েক মশাল নিয়ে সবাই যখন শ্মশানের কাছে এসে পৌঁছল, ওয়াটসন সাহেবের সঙ্গী 2 পেয়াদা তখনও অজ্ঞান, হাতের সরকি হাতেই ধরা, মুখ থুবড়ে পড়ে আছে মরার মতো। আর অদূরে ওয়াটসন সাহেবের কাটা মুন্ডু, রক্তে ঠিক ঠিক করছে চারিদিক। নীলকুঠি সাহেব খুন হয়েছে, চারিদিকে হইচই পড়ে গেল। থানার দারোগা, সদর থেকে বড় সাহেব ছুটে এলো সবাই। ওয়াটসন সাহেবের রক্ষী 2 পেয়াদাকেও ধরে চালান দেওয়া হলো সদরে। ধরপাকড় হলো, কিন্তু কিনারা হলো না। ওয়াটসন সাহেবের ধরেরও কোনো হদিশ মিলল না। তবে নীলকুঠি চলল আগের মতোই। ওয়াটসনের হঠাৎ ওই মৃত্যুতে বলতে নেই, বরং কিছু সুবিধেই হলো জনের।
আগে মাথার ওপর ওয়াটসন ছিল, এখন সে নিজেই সর্বেসর্বা। তবে সে এবার নিজে নিজে সাবধান হলো। ঘোড়া ছাড়া কখনো বের হয় না, বেরোলেও ফিরে আসে সন্ধ্যের আগে। আর তার আরও একটা কারণ আছে। ইতিমধ্যে চাউর হয়ে গেছে ওয়াটসন সাহেবের ভূত নাকি সন্ধ্যের পরে মাঝে মধ্যেই ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায় কুঠিবাড়ির মাঠে। গায়েব হয়ে যাওয়া ধরের কোনো হদিশ পাওয়া যায় না, তাই সৎকারও হয়নি। সাহেব নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে কুঠিবাড়ির মাঠে। গোড়ার দিকে গুজবে মোটেই গা করেনি জন, কিন্তু তারপর আর ফেলতে পারল না। গ্রামের অনেকে তো বটেই, এমনকি নীলকুঠির জনা কয়েক কর্মচারীরও ব্যাপারটা নজরে পড়ল। গভীর রাতে কখনো ঘোড়ায় চড়ে এক সাহেব বেগে ছুটে যাচ্ছে কুঠিবাড়ির মাঠ দিয়ে, সেই ভয়ে সবাই কাজ ছেড়ে পালাচ্ছে। স্বভাবে বেপরোয়া হলেও জনের আবার ভূতের ভয় বেশি। তার উপর সেদিন তারই গাফিলতির কারণে ওয়াটসনের মৃত্যু হয়েছে। সময় মতো ঘুম ভাঙলে ঘোড়া নিয়ে ঠিক সময়ে হাজির হওয়া যেত নদীর ঘাটে। এভাবে মরতে হতো না ওয়াটসনকে। রাতে জন তাই কুঠির বাইরে বের হওয়াই ছেড়ে দিল। তবু একদিন সামান্য ব্যতিক্রম হয়েছিল। চাষিদের দাদন দিতে সেদিন জন গিয়েছিল পাশের গ্রামে। কাজ শেষ করে খেয়াল হলো ইতিমধ্যে বিকেল পার হয়ে অন্ধকার নেমেছে। দেখে সে আর দেরি না করে সোজা ঘোড়া হাঁকিয়ে দিল নীলকুঠির উদ্দেশ্যে। সঙ্গে লোকজন পড়ে রইল পিছনে। শ্মশান পার হয়ে যখন সে নীলকুঠির মাঠে এসে পড়ল, তখন সন্ধ্যা ঘন হয়েছে। অজান্তেই তার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। কোনো দিকে দিকপাত না করে সে দ্রুত ঘোড়া ছোটালো। ইচ্ছে একদমে পৌঁছে যাবে নীলকুঠির চৌহদ্দির ভেতর, কিন্তু তার আগেই ঘটে গেল এক ভয়ানক ঘটনা। বেগে ঘোড়া ছুটিয়ে জন যখন মাঠের প্রায় শেষ সীমায় পৌঁছেছে, মাঠের মাঝে এক জায়গায় কিছু বুনো গাছের জটলা। হঠাৎ সেই গাছের আড়াল থেকে ঘোড়ার খুরের আওয়াজ তুলে হুড়মুড়িয়ে বের হয়ে এলো এক ঘোড়া সওয়ার মূর্তি, একবারে জনের ঘোড়ার সামনে। সংঘর্ষ এড়াবার জন্য লাগামের টান দিল জন। নিমেষে হাত চলে গেল কোমরের পিস্তলের দিকে। ততক্ষণে উল্টো দিকের সেই ঘোড়া সওয়ার মূর্তি একবারে জনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে সারা শরীর হিম হয়ে গেল জনের। সামনে ঘোড়ার পিঠে আর কেউ নয়, খোদ ওয়াটসন। সেই মাথা ভর্তি কাকড়া চুল, মোটা একজোড়া গোঁফ, সেই পোশাক, কটমট করে সে তাকিয়ে আছে জনের দিকে। ওয়াটসনের দু চোখে যেন আগুন ঝরছে। জনের হাতে পিস্তল হাতেই ধরা রইল। দারুণ আতঙ্কে সারা শরীর তখন তার হিম হয়ে গেছে। স্থির হয়ে গেছে চোখের পলক, কিন্তু সে কয়েক সেকেন্ড মাত্র। তারপর দারুণ আতঙ্কে ঘোড়া থেকে পড়ে যায় জন। জনের ঘোড়া অল্প পরেই একা ফিরে আসে কুঠির রাস্তা বলে। পিঠে সাহেব নেই, তাই দেখে কুঠির সবাই বেজায় ঘাবড়ে যায়। ছোট সাহেবের হদিশ পেতে তাদের দেরি হয়নি। এরপর আগাছার সেই জঙ্গলের পাশে চিৎপাত হয়ে পড়ে আছে জন। জ্ঞান না থাকলেও তার শ্বাস চলছে। ধরাধরি করে সাহেবকে নিয়ে আসা হয় নীলকুঠিতে। খানিক বাদে তার জ্ঞান ফেরে, কিন্তু রীতিমতো ভুল বকতে শুরু করে সে। রাত অপেক্ষা করে পরদিনই তাকে নিয়ে যাওয়া হয় সদরে। সেখানে তার সুস্থ হয়ে উঠতে লেগে গিয়েছিল প্রায় দিন সাতেক। আর তারপরই সোজা পাড়ি দিয়েছিল সে কলকাতার উদ্দেশ্যে। আর কোনো দিন নীলকুঠিতে সে পা দেয়নি।
শোনা যায় এর বেশ কিছুদিন বাদে হাজিপুরের নীলকুঠি বেচে দেওয়ার অনেক চেষ্টা করেছিল জন, কিন্তু খদ্দের পাওয়া যায়নি। সুতরাং হাজিপুরের নীলকুঠি উঠেই গেল তারপর। কিন্তু ওয়াটসন সাহেবের ভূতের গল্পটা রয়েই গেল। সাহেবের স্বভাব নাকি মরার পরেও যায়নি। এখনও সে পোড়া ভাঙা নীলকুঠির কয়েকখানায় দিন দুপুরে শ্যামচাঁদ হাতে হম্বিতম্বি করে, আর রাত হলেই ঘোড়ায় চেপে টহল দিয়ে বেড়ায় নীলকুঠির মাঠে।